আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই 1971 আজ থেকে 42 বছর আগে 15ই এপ্রিল সেদিন বাংলা পয়লা বৈশাখ ছিল। আমার বাবা সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। বাবার অপরাধ ছিল যে উনি প্রচন্ড স্বাধীনতাকামী একজন মানুষ ছিলেন এবং সবচেয়ে চূড়ান্ত যে দোষের কাজটি করেছিলেন সেটা হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহে আমাদের সেই সময় যারা রেলওয়ে ইঞ্জিনিয়ার ছিলেন তাদের দোতলা বাংলো ছিল এবং পুরনো বাংলো আর্থিং এর তার বলে, ওটা দোতলা থেকে নিচে মাটিতে চলে যায়। সেই তারে তখনকার যেটা বাংলাদেশের পতাকা ছিল, মানচিত্র খচিত পতাকা, সেই পতাকাটা টাঙিয়েছিলেন। এটাই হয়ে গেছিল আমার বাবার জন্য কাল। পরে পাকিস্তানি আর্মিদের সহযোগিতায় 15ই এপ্রিল বিহারিরা এবং পাকিস্তানি আর্মিরা যৌথভাবে আমাদের বাসায় অপারেশন করে। আমার বাবা তখন দোতলায় চাশতের নামাজ বলে 10টা সাড়ে 10টার দিকে নামাজ পড়ছিলেন। বাবাকে বললাম, বাবা তাড়াতাড়ি মোনাজাতটা করে আমাদেরকে সবাই নিচতলায় চলে যেতে বললেন। ওখানে যাওয়ার পরে আমাদেরকে সবাইকে বললেন তোমরা খাটের নিচে ঢুকে যাও। আমরা 4 ভাই 2 বোন ছিলাম, সবাই আমরা খাটের দিকে ঢুকে যাই এবং আমার মাও ঢুকে পড়ে। আমার বাবা একা ওই দরজাটা হাত দিয়ে ধরে রাখে। আমার আজকে খুব ভাবতে অবাক লাগে যে বাবা কিভাবে বুঝলো যে উনি একাই ঠেকিয়ে রাখবেন ওদেরকে। এরা প্রথমে দোতলায় যায়, তারপরে সেখান থেকে নেমে এসে যখন দেখে দোতলায় কেউ নাই, বুঝতে পারে যে নিচতলায় সবাই আছে। শাবল দিয়ে ব্রিটিশ আমলের সেই বাড়িগুলোর দরজা ভেঙে ফেলে। ভেঙে আমার বাবাকে দেখতে পায়। দেখার পরে বাবা দৌড়ে যখন পালাতে যায় তখন বেডরুমের দরজায় প্রথমে বাবাকে ঠিক এই জায়গায় কোমরটার এই জায়গায় স্টেপ করার সাথে সাথে বাবা পড়ে যায় এবং ওখানেই শাহাদাত বরণ করেন। ওটা দেখে আমার মা খাটের নিচ থেকে বেরিয়ে চিৎকার করে বেরিয়ে আসে। আসার পরে আমার মাকেও তারা বেনর চার্জ করার পরে টেনে হিচড়ে আমার মাকে সিঁড়ি বারান্দায় নিয়ে যায়। আমি এগুলো সব লুকিয়ে লুকিয়ে খাটের নিচ থেকে দেখছিলাম এবং আমার খুব অবাক লাগে যে আমি একটি কথাও বলিনি। আমার মা চিৎকার করে বলছিল যে আমাকে মেরে ফেলো, আমার বাচ্চাদের মেরো না। খুব অনুনয় বিনয় করছিলেন ওদের কাছে। আর তোমাদের বলে রাখি, যখন আমাদের বাসায় হত্যাকাণ্ড চালানো হয় তখন বঙ্গবন্ধুর নাম ধরে এবং জয় বাংলা স্লোগানের নাম ধরে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে এরা, ঘাতকরা। এই অবস্থায় আমার মাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। আমার মা কিন্তু তখনও বেঁচে ছিলেন। আমি এইটুক দেখেছি। এরপরে প্রতিবেশীদের কাছে শুনেছি যে আমার বাবার শখের বাগান ছিল বাসার সামনেই। আমার মাকে জীবিত অবস্থায়, তখনও আমার মার দেহে প্রাণ ছিল, সে অবস্থায় পুঁতে ফেলে ওই মাটিতে। ওই দিন আমার 3 ভাই বেঁচে যায় আহত অবস্থায়। এরপরে আমার বড় ভাই বের হয়ে আসে। বড় ভাইকেও তারা ছুরি মারতে থাকে, বেনর চার্জ করতে থাকে। তারপরে ছোট বোনটার বয়স তখন 2.5 বছর। ও কোলে ছিল। ওকে হত্যা করার জন্য ও খালি কোল বদল করছিল। আমার ভাইয়ের পুরো 2 পা ধাঁধরা হয়ে যায়। এই অবস্থায় একটা পর্যায়ে ভাই ছোট বোনটাকে খাটের নিচে ফেলে দেয়। কিন্তু অবাক কাণ্ড যে ওই ছোট বোন একটুও কাঁদেনি। এরপরে ও পড়ে যায়। এরপরে এক এক করে আমার বাকি 2 ভাইকেও টেনে হিঁচড়ে ওরা বের করে তাদেরকেও, আমি ভেবেছিলাম তারা বোধহয় মারা গেছে ওখানে। তারপরে ওই দিন সৈয়দপুরে প্রচুর বাঙালিকে হত্যা করা হয়েছিল। ফলে এতই বাঙালি হত্যা করা হয়েছিল যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তখন কারফিউ জারি করে সৈয়দপুরে। কারফিউ জারি করার পরে এরা চলে যায় এবং যাওয়ার সময় বলতে থাকে সব মার গিয়া। ইভেন আমাকেও লাথি মেরে, বুট দিয়ে লাথি মেরে বলে যে মরে গেছে। এরপরে আমি এক এক করে ডাকতে থাকি যে কেউ বেঁচে আছে কিনা। তখন দেখলাম আমার 3 ভাই জবাব দিয়েছে যে ওরা বেঁচে আছে আহত অবস্থায়। আমি অতটুকু মানুষ, তখন ক্লাস 5 পাশ করে 6-এ উঠেছি মাত্র। ওই অবস্থায় ওদেরকে নিয়ে আমাদের বাসার কাছেই ছিল সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল, ওখানে ওদেরকে ভর্তি করার পরে সারাটা দিন আমার বোন, আমার ছোট বোনটাকে কোলে নিয়ে, আমাকে হাতে নিয়ে সারা সৈয়দপুর ঘুরে বেরিয়েছে। কেউ আশ্রয় দিতে চায়নি। ওই অবস্থায় সন্ধ্যা হয়ে যায়। পরে একজন ডাক্তার এসে তার বাসায় নিয়ে আমাদেরকে আশ্রয় দেয়। আমরা 3 দিন পর্যন্ত জানতাম যে আমার ভাইরা বেঁচে আছে। এরপরে 18ই এপ্রিল পরে জানতে পারি যে আমার ভাইদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যি কথা বলতে স্বাধীনতার পরেও আমরা জানতাম যে ভাইরা বোধহয় পালিয়ে গেছে হাসপাতাল থেকে।
কিন্তু পরে ওই হাসপাতালে যারা ছিল তারা আমাদেরকে জানিয়েছে যে ওদেরকে পরে হাসপাতাল থেকে নিয়ে আমার বোন এবং ভাই দেখা করতে এসছে এ কথা বলে হাসপাতাল থেকে ফুসলিয়ে নিয়ে যে হাসপাতালের পেছনেই একটা গর্তের মধ্যে 3 ভাইকে জবাই করে হত্যা করেছেন। এই হচ্ছে আমাদের পারিবারিক ইতিহাস, যে ইতিহাস 1975 সালের পরে ভুলিয়ে দিতে চেয়েছিল ঘাতকের দল। এদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল একটা গল্প। আজ তোমরা দেখতে পাচ্ছ যে মুক্তিযুদ্ধের 3 জন জ্বলন্ত সাক্ষী বসে আছি। 42 বছর ধরে আমরা আমাদের স্বজনকে খুঁজে ফিরছি। পারতপক্ষে এই অনুষ্ঠানগুলোতে আসতে চাই না আমরা, কারণ খুবই আবেগতাড়িত হয়ে পড়ি আমরা। আমি একটা কথা বলবো, আজকে এ মাসে যুদ্ধ অপরাধীদের বিচার চলছে। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে পাকিস্তানি আর্মিরা কিন্তু চিনত না। তখন রাস্তাঘাট আরো খারাপ ছিল, তোমরা হয়তো জানো না। এই রাজাকাররা এই পাকিস্তানি আর্মিদের, যারা 1200 মাইল দূরের থেকে এদেশে এসেছিল, এই 56,000 বর্গ মাইলে তারাই নিয়ে গেছে, নিয়ে এদেশে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। আজকে তাদের বিচার চলছে। আমার খুব অবাক লাগে, যারা 9 মাসে এদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে তাদের বিচার করতে কেন একটি সরকারের পুরো মেয়াদ অর্থাৎ 4 থেকে 5 বছর লাগবে? এই বিচারটি 9 মাসেই শেষ হওয়া উচিত ছিল। তাহলে আজকে যা দৃশ্য তোমরা দেখছো সেগুলো হতো না। আমি এও প্রতিবাদ করি যে আন্তর্জাতিক আইনের নামে যে বিচারের কথা বলা হচ্ছে, আমরা শহীদের সন্তানরা এটা মানি না এই জন্যেই যে আমাদের মতো 30 লক্ষ শহীদকে যারা হত্যা করেছে তারা কোন আন্তর্জাতিক আইনে হত্যা করেছিল? যদি তা না হয়ে থাকে তাহলে আমাদের দেশের মানুষকে যারা হত্যা করেছিল তাদের বিচার আমাদের দেশের আইনেই হওয়া উচিত ছিল, এবং তার জন্য 9 মাসই যথেষ্ট। আমার আর কিছু বলার নেই। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা জীবনে অনেক বড় হও, বড় শিল্পী হও। আমরা 3 জন এখানে কায় মনোবাক্যে সেটাই কামনা করি।